আপনারা জানেন সবাই যে এখানে পেন্টাগনের শীর্ষ কর্তারা ভারতবর্ষে এসেছেন। আজকে তাদের ফিরে যাওয়ার কথা। কাল রাতে জেডি ভান্সের ফোন এসছিল। জেডি ভান্সের ফোন এসছে, সেই কথাটা আমরা জানলাম কি করে? মোদির টুইট থেকে। মোদি সেখানে দুটো কথা লিখেছেন, তার মর্মার্থ ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় কূটনীতি কোন রাস্তা ধরেছে এবং আমেরিকা কি ভাবছে। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা, তার সম্পর্কে বিস্তারিত খবর নিয়েছেন জেডি ভান্স। তার শরীর স্বাস্থ্য সম্পর্কে তো বটেই, এবং তার এই যে ইন্টারভিউ, এই যে বিশেষ করে তার যে সাংবাদিক সম্মেলন, সেই সম্পর্কে এবং ভারতের প্রত্যুত্তর নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কথা হয়েছে গঙ্গার জলবন্টন চুক্তি এবং সামনের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের আসার ব্যাপার। সব মিলিয়ে যে কথাটা হয়েছে, আমি সেটা আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে আসি নরেন্দ্র মোদীর টুইটে। নরেন্দ্র মোদী টুইটে যে দুটো শব্দ উনি ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক এবং লোকাল কনফ্লিক্ট। দেখুন, আমাদের সঙ্গে এখানে আপাতত পাকিস্তান বাংলাদেশে কোনো যুদ্ধ নেই আমাদের সঙ্গে। রইল পরে যুদ্ধ কোথায় হচ্ছে? রইল পরে ইরানে, আর ওদিকে হচ্ছে ইউক্রেনে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের সঙ্গে এক থাকতে হবে, এই কথাটা মোদিজিও উল্লেখ করলেন কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই এমন কোনো কথা হয়েছে যার প্রত্যুত্তরে নরেন্দ্র মোদীকে এই কথাটা বলতে হয়েছে জেডি ভান্সকে। তিনি টুইট করে বলেছেন, এবং তার তৃতীয় সন্তান জন্মানোর জন্য, জেডি ভান্সের তৃতীয় সন্তান জন্মানোর জন্য সেকেন্ড লেডিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং বাচ্চাদের সুস্বাস্থ্য এবং তাদের পরিবারের দীর্ঘ জীবন কামনা করেছেন, যেটা স্বাভাবিকভাবে হয়। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন শেখ হাসিনা কি ভাবছেন। তিনি ডিসেম্বর বলছেন, তিনি কবে নাগাদ, তার মধ্যে কি প্ল্যানিং চলছে, আপনারা কি ভাবছেন, আমাদের ওখানে যে মিটিং হচ্ছে সেই মিটিং এর মর্মার্থ আপনার কাছে কতটুকু এসে পৌঁছেছে। যদিও আপনার কাছে পৌঁছানো মানে এটা পৌঁছাবে, এটা ধরে নিয়েই আমার কথাটা বলা। এ সম্পর্কে আপনার মতামত, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে তিনি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে তার মতামতটা কি। তিনি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন, নাকি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবেই তাকে নিয়োগ করা হবে? কারণ তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী। তিনি যদি চান তাহলে তারা প্রধানমন্ত্রী হিসেবেই ফের অভিষিক্ত করা হতে পারে। এখন নরেন্দ্র মোদী হয়তো বলেছেন এটা তার উপরেই ছেড়ে দিন, তিনি কি করবেন না করবেন এটা তার ইচ্ছা, তার দেশ, তার ইচ্ছা, তার উপরেই ছেড়ে দিন। আমাদের যতটুকু করার আমরা ততটুকু করব। আমি আবার বলছি যে ভারত সম্পূর্ণ একা করবে। যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের সাহায্য করবেন, বারবার বলছেন, তাহলে পরে আমাদের আপত্তি নেই। জেডি ভান্সকে মুখের ওপর একবার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদী নিজের জায়গা থেকে সম্পূর্ণ পরিষ্কার, যাকে বলে ক্লিয়ার।
এদিকে থার্ড হচ্ছে জলবন্টন, গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে যে জল ঘোলা হচ্ছে, সেখানে ভারত কি চাইছে। নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তায় এই প্রসঙ্গ উঠে আসে। নরেন্দ্র মোদী বলেছেন যে এইটা নিয়ে কথা বলতে গেলে দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের দেশে আসতে হবে। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে ডাকা হয়েছিল আমাদের এতে। যত সব অর্গানাইজেশন আছে তাদের সভাপতিদের ডাকা হয়েছে, বিমস্টেকের সভাপতিকেও ডাকা হয়েছে। বাংলাদেশকে তিনি যেমন রিপ্রেজেন্ট করছেন, তা ব্রিক্সে ডাকা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি যে তিনি আসবেন কি আসবেন না। আমার মনে হয়, আপনারা যদি আমায় জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মতামত যে তিনি এলে ভালো, না এলে আরো ভালো। এলে ভালো এই প্রসঙ্গে যে এলে অন্তত তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারত, সেটা বাংলাদেশের কূটনীতির পক্ষে ভালো ছিল। আর না এলে গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউ হবে না। সেক্ষেত্রে আগামী খরা বলবো না, আগামী যে গ্রীষ্মকাল, তাতে তো আপনার দেশে খরা দেখা দেবে। তাই আমি মাঝে মাঝেই বলি দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এখনই যা আপনার চাল ডাল তেল নুনের যা অবস্থা, তারপর কিছুটা হাসি ঠাট্টা মস্করা হয় যে একদিকে আপনাদের গালাগাল করছে, আবার একদিকে আপনাদের থেকে তেল নুন ডাল চাল চাইছে। তা আপনাদের কূটনীতি এমন, আপনারা চাবুকও মারবেন আবার খেতেও দেবেন। নরেন্দ্র মোদী হাসেন, শোনা কথা এগুলো। নরেন্দ্র মোদী হাসেন। তো শেষ যে খবরটা আমি পেলাম সেটা হচ্ছে আপনাদের এই যে আছেন সেনাপ্রধান, তিনি নাকি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে তিনি কেন গেলেন, তার নাকি মামা না কার অসুস্থতা, তাকে নিয়ে গেছিলেন। মামাকে ফেলে, অসুস্থ মামাকে ফেলে তারপর তিনি সুদান চলে গেলেন। কাল রাতে আইএসপিআর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে সেনাপ্রধান উনি চলে গেছেন সুদান, যেখানে জাতিসংঘের আপনার শহীদ তৈন ওখানে রয়েছে। এখন বলা হচ্ছে সুদান, ফ্রান্স গিয়েছেন না ইতালি গিয়েছেন সেটা তো বলা যাচ্ছে না। কারণ শেখ হাসিনা এটা বলে দিয়েছেন যে দেশে ফিরে আমার মুখোমুখি হওয়ার সাহস কিন্তু ওয়াকারুজ্জামানের নেই। আর ওয়াকারুজ্জামান খুব ভালো করে জানেন পাশা বদল হচ্ছে। যেটা উনি করতে চেয়েছিলেন ইসলামিক কান্ট্রি, সেটা করতে পারছেন না। এখন জামাতও সুর বদল করে দিয়েছে। প্রথম আলো, যারা একেবারে আপনাদের এক নম্বর কাগজ, যারা তুখোর হাসিনা বিরোধী ছিল, তারাও একটু একটু সুর বদলাচ্ছে। সব কাগজই সুর বদলাবে। এখন তারেক রহমান এবং তার পারিষদ বর্গ কবে চীনের কোল থেকে নেমে ভারতের কোলে ঢুকবে আর ভারতের কোলে বসবে, সেই অপেক্ষায়। তবে ভারত কোলে জায়গা দেবে না, হাঁটুর পাশে একটা হয়তো জায়গা দিলেও দিতে পারে। কারণ বিএনপি হচ্ছে অবিশ্বাসের দল, বিশ্বাসঘাতকের দল। তাদেরকে ভারত বিশ্বাস করে না। একবার দুর্ঘটনা ঘটেছিল 2004 সালে, তারপর আবার একটুখানি চেষ্টা করেছিল ভারত। জয়শঙ্কর গেছিলেন নিজে, রাষ্ট্রদূতকে পাঠান।
তখন বিনয় বার্মা ছিলেন আমাদের রাষ্ট্রদূত, তাকে পাঠাননি, নিজে গিয়ে তার উপস্থিত হয়ে তার সমবেদনা জানান, মোদিজি চিঠি পিঠি দেন, তার উপযুক্ত জবাব তারেক রহমান দিয়েছেন। ভারত সফর না করে তিনি সোজা চলে গেছেন বেজিংয়ে। এদিকে আমেরিকার তারা খেয়ে বেজিংকে তো সব ঠান্ডা বাক্সে পাঠিয়ে দিয়েছেন। বেজিং এত চালাক, বেজিং তাতে কি বিন্দুমাত্র কিন্তু নিরুৎসাহ হয়নি। তারা উল্টে বলছে, আমরা বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই এবং আগামী দিনে আমরা কার্যক্ষেত্রে আরো কাছাকাছি আসবো। মানে বেজিংও ছাড়তে চাইছে না, আমেরিকাও ছাড়তে চাইছে না, দুপক্ষে ওখানে মারামারি হচ্ছে। তারেক রহমানের দুই ঠ্যাং ধরে দুইজনে টানছে, এক আমেরিকা টানছে আর হচ্ছে বেজিং টানছে। মধ্যখানে ঠ্যাং ছিঁড়ে না আধা আধে হয়ে যায়। তারেক রহমানের যা অবস্থা, সাথে বলেছিলাম ঝাড়ে চড়েছে রক্তাক্ত হবে, এখন দেখুন রক্তাক্ত হচ্ছে কিনা। সমগ্র ব্যাপারটার মধ্যে যেটা ঘুরে ফিরে আসছে, আপনাদের সেনাপ্রধান ভাগলবা হবেন, আমার কথা মিলিয়ে নেবেন। তিনি শেখ হাসিনার মুখোমুখি তিনি হবেন না, তার আগেই তিনি দেশত্যাগ করবেন। সেগুলো গুছোচ্ছেন কিনা, আগের গুছোচ্ছেন কিনা, আর ওখানে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, ফ্রান্স বা ইটালিতে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, তার ব্যবস্থা করতে গেছেন কিনা তা আমি জানি না। পরবর্তীকালে নিশ্চয়ই প্রকাশ পাবে। ভাগবেন তো বটেই, দেশে তিনি থাকবেন না। দ্বিতীয় হচ্ছে জামাতের স্বপ্ন পূরণ হলো না। তৃতীয় হচ্ছে যদি তারেক রহমান না আসেন তাহলে পরে গঙ্গা পানি চুক্তি নবায়ন কোনো মতেই সম্ভব না। আর চতুর্থ হচ্ছে পেন্টাগন আজ ফিরে যাচ্ছে প্রতিনিধি দল। গতকাল দীর্ঘ সময় জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে যদি আপনি একত্র যদি করেন, তাহলে আমার মনে হয় ঘটনা প্রবাহ খুব তাড়াতাড়ি এগোচ্ছে এবং এই অবস্থার পাল্টি খেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর তারেক রহমানকে দেশ ছাড়তে হবে। অর্থাৎ যারাই কুচক্রী ছিল একটাও ছাড়া পাবে না। শুধু শেখ হাসিনাকে ফেরত আসতে দিন। আর সেই দিন আমার মনে হয় খুব একটা দূরে নয়। আমি বলেছিলাম আগস্ট সেপ্টেম্বর, তার মধ্যেই বড় কিছু ঘটে যাবে। আমি আগস্টেই চিন্তা করছি, আগস্টে হয়তো হবে না, এত তাড়াতাড়ি হবে না, সেপ্টেম্বর হবে হয়তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রতীক্ষা করুন শেখ হাসিনার ফেরার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।